বাস টার্মিনালের গল্প। বাস টার্মিনালে আবার কি হলো? শুরুতে এমন প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, কোন বাস টার্মিনাল আবার অনুসন্ধানের ক্ষেত্র হতে পারে কিনা এমন সংশয় আমাদের মনে হচ্ছিল, কিন্তু অনুসন্ধানে নেমে আমরা দেখেছি একটা বাস টার্মিনাল শুধু আপনার আমার গন্তব্যে পৌঁছানোর জন্য বাস ধরার জায়গায় নয়, সেখানে অনেক মানুষ নিজের আখের গোছানোর জন্য ওত পেতে থাকে। অনুসন্ধানের পরতে পরতে আপনারা সেসব ঘটনা দেখতে পাবেন। এবার তাহলে তালাশের এবারের টার্মিনাল পর্ব শুরু করা যাক। তালাশের প্রায় প্রতিটি পর্বেই অনুসন্ধানের বিষয় সম্পর্কে প্রথমেই আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। এবারের পর্বেও অনুসন্ধানের বিষয় হিসেবে বেছে নেওয়া একটা বিশেষ টার্মিনালকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং জানাবো সেই সংশ্লিষ্ট অন্যান্য তথ্য। কিন্তু তার আগে হঠাৎ করেই তালাশের ক্যামেরায় ধরা পড়া একটা ঘটনার দিকে নজর দেওয়া যাক। রাজধানীর একটি বাস টার্মিনাল, যাত্রী আর পরিবহনের আসা যাওয়ার দিকে নজর রেখেছে তালাশ টিম। হঠাৎ একটা দৃশ্যে আটকে গেল ক্যামেরার নজর। সিএনজি চালকের কাছ থেকে এক ব্যক্তি টাকা নিচ্ছে। কিসের টাকা? ক্যামেরার নজরে আসতেই সে পালানোর চেষ্টা করলো কেন বোঝা গেল না। তাকে বেশি দূর অনুসরণ করা গেল না। মাল নিয়ে আমি অফিসে যাব, উনি বলতেছে কি এখন ওনার আমার খাজনা দিতে হবে, না দিলে মাল যেতে দিবে না। সাইদুর রহমান চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসেছেন কিছু মালামাল নিয়ে। ঢাকার এই টার্মিনালে নামার সাথে সাথেই খপ্পরে পড়েছেন। উনি পরিচয় দিছে যে এখানে ওনারা কোটি কোটি টাকা দিয়ে এটা ডাক উঠাইছে, এই জন্য উনি 300 টাকা দাবি করতেছে। ক্যামেরার কারণে সাইদুর রহমানকে আর টাকা দিতে হলো না, কিন্তু এই ব্যক্তি আবার সেই সুবিধা পায়নি। মাল মাটি নিয়ে বসছে, খাজনা দিতে হবে। ফাঁদে পড়লে অতি দরিদ্র মানুষও নাকি রেহাই পায় না। খালি ছিঁড়া কাপড়, আমরা কেতা কাপড় নিয়ে আসি, কেতা শিয়াবো। এই বস্তা দেখছেন, টাকা দাও 120 টাকা। এই বাস টার্মিনালে এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজধানীর গাবতলী বাস টার্মিনালের ঘটনা। এমন ঘটনা অহরহই ঘটে। হয়তো আমার সাথে ঘটেনি, কিন্তু আপনার সাথে ঘটেছে। হয়তোবা আপনার সাথে ঘটেনি, কিন্তু আপনার পরিচিত কারোর সাথে ঘটেছে। হয়তো এমন ঘটনায় অভ্যস্ত হয়ে পড়া মানুষেরা অভিযোগ করতে ভুলে গেছে, নয়তো কোনো কুলকিনারা হবে না ভেবে এড়িয়ে যাচ্ছে। মিরপুর আন্তজেলা বাস টার্মিনাল সবাই জানে গাবতলী বাস টার্মিনাল হিসেবে। দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় 22টি জেলার মানুষের রাজধানীতে প্রবেশ করার এবং রাজধানী ত্যাগ করার প্রধান ফটক বলা যেতে পারে এই বাস টার্মিনালকে। 1945 সাল থেকে শুরু হলেও গাবতলী বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1984 সালে। সাবেক 5.5 একরের বাস টার্মিনালের সীমানা এখন প্রায় 23 একর। এই টার্মিনালের অভিভাবক প্রতিষ্ঠান ঢাকা সিটি কর্পোরেশন। তাদের তত্ত্বাবধানে টার্মিনালের সকল কার্যক্রম পরিচালিত হয় ইজারা পদ্ধতিতে। ঢাকা শহরের মূল যে অন্ত কানেক্টিভিটির যে মূল জায়গা, সেটাও কিন্তু গাবতলী। মানুষের চলাফেরা হয় তা না, মালামাল চলাফেরার ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। গাবতলী বাস টার্মিনাল থেকে ইজারার মাধ্যমে প্রতিদিন 1,17,000 টাকা পায় সিটি কর্পোরেশন। তবে হরতাল অবরোধের ক্ষেত্রে এর হেরফের হয়। নিয়ম অনুযায়ী প্রতি বাস থেকে প্রতিদিন 40 টাকা, সিএনজি পার্কিং বাবদ প্রতি ট্রিপে 2 টাকা এবং মালবাহী ভ্যান থেকে সর্বোচ্চ 5 টাকা করে নিতে পারে ইজারাদার। টার্মিনাল এলাকার স্থায়ী এবং অস্থায়ী দোকানগুলো ইজারাদারের উপার্জনের অংশ। তবে এই টার্মিনালের সড়ক ব্যবহারে অন্য কোনো যানবাহনের কাছ থেকে কোনো ধরনের চাঁদা নেয়ার অনুমতি নেই। এগুলো সব নিয়মের কথা, ঘটনাস্থলে ভিন্ন বাস্তবতা। কোন পরিবহন থেকে কত টাকা নিতে পারে ইজারাদার, সে নিয়ম তো জানা গেল। এবার তাহলে দেখা দরকার বাস্তবে কি ঘটছে। গাবতলী বাস টার্মিনালের পশ্চিমের শেষ সীমানা। দূরপাল্লার বাসগুলো এই রাস্তা দিয়েই বেরিয়ে যায়। কয়েকজন ব্যক্তি একটা বেঞ্চে বসে আছে, টাকা নিচ্ছে প্রত্যেক বাস থেকে। সম্ভবত তারা ইজারাদারের লোক।
সিটি কর্পোরেশনের টাকা টাকা। একটু আগে আমরা জেনেছি বাস প্রতি 40 টাকা দিতে পারবে ইজারাদার, কিন্তু এরা দেখছে 100 টাকা করে নিচ্ছে। এইখানে 3টা টাকা উঠে, আচ্ছা, মোট হচ্ছে 100 টাকা, একটা হচ্ছে 40 টাকা, একটা 30 টাকা আর একটা 30 টাকা। কিন্তু তাদের কাছে 70 টাকার রসিদ পাওয়া গেল, তাহলে বাকি 30 টাকার কি হিসাব? মোট 70 টাকা আমাদের এক গাড়িতে দেয়। একটু আগেই তো তিনি 100 টাকার কথাই বললেন। এইখানে 3টা টাকা উঠে, আচ্ছা, মোট হচ্ছে 100 টাকা। তখনও তালাশ টিম জানে না গাবতলী বাস টার্মিনালের ইজারাদার কে, কিন্তু ইজারাদার কে? আসল সাহেব, উনি আবার যে সাইটগুলো আছে সাইটগুলো উনি আবার প্রত্যেকের এক একজনের আন্ডারে দিয়ে দিচ্ছে। আসলে স্থানীয় সংসদ সদস্য এই টার্মিনালের ইজারাদার কিনা সেটা জানা দরকার। তবে বাস প্রতি টাকা আদায়ের হিসাবের দিকে আরো একটু নজর রাখা দরকার। কয়েকদিন পর দৃশ্যের কোনো হেরফের হয়নি। একটা দূরপাল্লার বাস থেকে টাকা নিতে দেখা গেল। কত টাকা নিল? এখান থেকে আপনার দিলাম 70 টাকা আর ওই দিলাম 30 টাকা, এমন 100 টাকা। আরো একটা বাসে জিজ্ঞেস করা হলো। স্লিপ দেয় না এরকম, মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয়। শুধু প্রত্যেকটি বাস থেকে এমন অতিরিক্ত টাকা নিলে গাবতলীর মতো একটা টার্মিনালে প্রতিদিন কি পরিমাণ অতিরিক্ত টাকা আদায় হয় সেই হিসাব আমাদের জানা নেই, কিন্তু টাকাগুলো যে সরকারের পকেটে যাচ্ছে না সেটা আমরা নিশ্চিত, কারণ এমন অতিরিক্ত টাকার হিসাব নিকাশ কিন্তু কাগজে কলমে থাকে না। এই বাস টার্মিনালের ইজারাদারদের সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া দরকার। 2003 থেকে 2007 সাল পর্যন্ত দিবা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ছিল ইজারাদার, কিন্তু প্রায় 2 কোটি টাকা বকেয়া ফেলায় সেই ইজারাদার বাদ পড়ে যায়। গাবতলী টার্মিনাল তারা কোটি টাকা গ্যাস থেকে নেওয়ার মতো লোকজন আছে, কিন্তু তাদেরকে রাখতে দেওয়া হয় না। প্রতিদিন রাজস্ব 1,40,000 টাকা কালেকশন করা সম্ভব, 2টা জায়গায় কোনো লোক হাত দিতে পারে না। জসিম হচ্ছে ইজারাদার, সেটা হচ্ছে ইজারাদারটা হচ্ছে ব্যবসায় এমপি সাহেবের ভাই, তার প্রতিনিধি জসিম, জসিমের প্রতিনিধি হচ্ছে সুমন সর্দার আক্তার। ইনি সাবেক একজন ইজারাদার, পরিচয় প্রকাশ করতে চান না জীবনের ভয়ে। তার মানে ভেতরে অনেক কিছু আছে। এক লোকের সাক্ষাৎকার দিতে রান আছে না। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা দরকার। গাবতলী বাস টার্মিনাল এলাকাতেই সিটি কর্পোরেশনের একজন সহকারী ব্যবস্থাপক বসেন। তার নাম দেলোয়ার হোসেন, কিন্তু অফিসে গিয়ে পাওয়া গেল না তাকে। সিটি কর্পোরেশনের এক নিরাপত্তা কর্মী নিজের অজান্তেই কিছু তথ্য দিলেন। মালিক আপনি একজন পড়াইছে, প্রতিনিধি বানাইছে। ডাক না হলে ইজারা হয় কিভাবে? নতুন সরকার আসলো, যে সরকার গঠন হলো সেদিন থেকেই জসিম ভাই পরদিন সহকারী ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে পাওয়া গেল এবার, কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলবেন না। তবে ঘটনা তো জানা দরকার। জসিম হচ্ছে বহুবর্ণ সাবেক কমিশনার প্লাস মালিক সমিতির নেতা, শ্রমিকের নেতা, শ্রমিক ফেডারেশনের নেতা, এমপির বড় ভাই। তার সামনে এই এলাকায় কোনো শক্তি নেই। ভালোকে ভালো বলতে কোনো সমস্যা নেই। শ্রমিক সংগঠনের নামে প্রত্যেক বাস থেকে যে টাকা ওঠানো হচ্ছে তার উদ্দেশ্য কিন্তু মহৎ, কারণ শ্রমিকদের বিভিন্ন বিপদে আপদে তারাই তো পাশে থাকে। গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় 3000 বাস যাতায়াত করে। প্রতি বাস থেকে যে 100 টাকা করে আদায় করা হয় তার 30 টাকা যায় শ্রমিকদের বিভিন্ন কল্যাণ সমিতির ফান্ডে। সেই হিসেবে প্রতিদিন প্রায় 90,000 টাকা আদায় হয়, মাসে প্রায় 27 লাখ, বছরে প্রায় 3 কোটি 24 লাখ টাকা। সাথে যোগ হয় প্রায় 5,000 পরিবহন শ্রমিকের মাসে 10 টাকা করে দেয়া চাঁদা, অর্থাৎ বছরে প্রায় 6 লাখ টাকা। সব মিলিয়ে বাৎসরিক প্রায় 3 কোটি 30 লাখ টাকার ফান্ড। টাকাগুলো পরিবহন খাতের সাথে সংশ্লিষ্টদের কল্যাণে ব্যয় হয়। আব্দুল মাজেদ প্রায় 30 বছর তিনি গাবতলী টার্মিনাল কেন্দ্রিক বাসের চালক ছিলেন। বছর 7 আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান তিনি। বন্ধ হয়ে যায় তার মুখের জবান। একজনের বাসায় খবর কইলো যে মাইবুল যে রোটে পড়ে রয়েছে, চলে গেলাম ঢাকা মেডিকেল। আব্দুল মাজেদ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
চাঁদাও দিয়েছেন। আমাকে টাকা টাকা দেয়নি এমনি। এমন আব্দুল মাজেদের সংখ্যা খুব কম হবে না। আতিকুর রহমান গাবতলী যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পরিবহন চালক ছিলেন, এখন শ্রমিক নেতা। তিনিও ক্যামেরার সামনে কথা বলবেন না, ক্যামেরা চলল গোপনেই। চান্দাপাতি যায় না, 3000 বাদ হয়ে যাবে। ভিন্ন কথাও বললেন তিনি। টাকা খাদ্যের কত টাকা কত যা জিমনাস্টিক অর্ডার দিল 20 টাকা ইয়ে হয়, 20 টাকা দিয়ে ভাড়া দিতে হয়, খাওয়ান দিতে হয়, ইটা দিতে হয়, দিয়া কল্যাণের খরচ। যেসব উদ্দেশ্যে টার্মিনালের বিভিন্ন খাত থেকে টাকা উঠানো হয় সেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে নাকি কারো পকেট ভরছে এটা দেখার কেউ আছে কিনা সেটা আমাদের জানা নেই, কিন্তু সেখানে টাকা উঠানোর উপলক্ষের অভাব নেই। 4 মিনিট পর আসছে। শুরু থেকেই বলে আসছে গাবতলী একটা বাস টার্মিনাল না, সে সত্য বদলে যায়নি, কিন্তু সেই টার্মিনালের সামনে দিয়ে চলাচলকারী অন্যান্য পরিবহনকেও যে টাকা গুনতে হয় সেটা জানা ছিল না আমাদের। রাজধানী থেকে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রধান সড়ক গেছে গাবতলী টার্মিনালের গা ঘেঁষে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর একটা বড় অংশ ঢাকায় ঢোকে এ পথ দিয়েই। নিয়ম অনুযায়ী এই পথ ব্যবহারের জন্য কাউকে চাঁদা দেওয়ার কথা নয়। গাবতলীর পাশে আমিনবাজার এলাকায় অবস্থান নিল তালাশ টিম। উদ্দেশ্য একটা পণ্যবাহী ট্রাকে উঠে পড়া। বেশ কিছুক্ষণ পর একটা ট্রাকে উঠতে পারল তালাশ টিমের এক সদস্য। পেছনের গাড়িতে ক্যামেরা। গাবতলী বাস টার্মিনাল এলাকায় পৌঁছাতেই দুজন লাঠি নিয়ে এগিয়ে এলো। 100 টাকা নিয়ে দ্রুত সরে গেল তারা। ট্রাক থেকে কিসের টাকা আদায় করা হচ্ছে, কারা আছে এর পেছনে সেটা জানতে কয়েকদিন ঘটনাস্থলে নজর রাখলো তালাশ টিম। বেঞ্চে বসে আছে কয়েকজন, 2 জনের হাতে লাঠি। প্রত্যেক পণ্যবাহী ট্রাক থেকেই টাকা নিচ্ছে লাঠিয়ালরা। একটু পর ঘটনাস্থলে ধমক দিতে এলেন একজন। আমি টাকা আনছিস আপনার নামটা কি? আমার নামে আমার দরকার নেই। ইনি সম্ভবত বর্তমান ইজারাদার। আমরা ইন্ডিপেন্ডেন্ট তো, ইনশাল্লাহ ওটাই দেবো মনে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে খবর দেওয়া হলো, কিন্তু সেদিন পুলিশের আর দেখা পাওয়া যায়নি। এর মধ্যে তালাশ টিমেরও ভুল ভাঙল। ধমকাতে আসা ব্যক্তির নাম সোবহান সর্দার, কিন্তু তিনি আসল ইজারাদার নয়। সোবান নামের যে লোকটা, সে কি এখানে কি লোকাল কার পুলিশরা একজন ইজারাদার যখন কোনো কিছু ইজারা নেয় তখন সে নিজের লাভটা করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গাবতলী বাস টার্মিনালের মতো জায়গায় সে লাভের হিসাবটা ইচ্ছে করলেই কয়েক গুণ বাড়িয়ে নেওয়া যায়, কারণ সেখানে ইঞ্চি ইঞ্চি জায়গাও টাকার উৎস। সিটি কর্পোরেশনের হিসেবে টার্মিনালে যাত্রীদের সুবিধায় 154টি অস্থায়ী ও 21টি স্থায়ী দোকান বরাদ্দ দেয়া আছে। ক্যান্টিন আছে 2টি, কিন্তু তালাশের অনুসন্ধানে দেখা গেছে এই টার্মিনালে প্রায় 1000 খানেক দোকান আছে। এসব দোকান থেকে মোটা অঙ্কের টাকা যায় সংশ্লিষ্টদের পকেটে। কারা নেয় এই টাকা সেটা জানতে এক চা বিক্রেতার সাথে কথা বলতে হলো। তাহলে কি সিটি কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপকের ভাইও ঢুকে পড়েছে এর মধ্যে? তালাশ টিমের গোপন ক্যামেরা একজনকে অনুসরণ করছে। লোকটি প্রত্যেক দোকান থেকে টাকা উঠাচ্ছে। ফেরিওয়ালা থেকে 50 টাকা, ছোট দোকান থেকে 110 টাকা, মাঝারি দোকান থেকে 220 টাকা এবং বড় দোকান থেকে 300 থেকে 500 টাকা পর্যন্ত। আপনারা কোনো স্লিপই দিচ্ছেন না কেন? এটা যে অবৈধ আপনারা জানেন? এটা ইজারাদার আন্ডারে কাজ করি, এটা ইজারাদার জানে। নাম কি? দায়িত্বে এই আক্তারের নাম এসেছে অনেকবার, তার সাথে কথা বলা দরকার। এই টাকা আদায়কারীর সাথে আক্তার পর্যন্ত যাবে তালাশ টিম। 20 টাকা দেয়, কোনোটা 30 টাকা দেয়, কোনোটা 50 টাকা দেয়। আপনার এই লোকটা 200 টাকা তুলে 200 টাকা কোন দোকানে?
শেষ আপনি কত বললেন, কত টাকা তুললেন? 110 টাকা। গাবতলী টার্মিনাল নিয়ে অনুসন্ধানের শুরু থেকেই বর্তমান ইজারাদার জসিমউদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করেছে তালাশ টিম, কিন্তু তার কাছে পৌঁছানো যায়নি। শেষ ভরসা মোবাইল ফোন। আপনি পুরো গাবতলীর এমন কোন জায়গায় যান না যে ধ্যান চাপে তো ফ্লোর নাই। 34 জন পার্টনার আমার সাথে, 30 জনের মিললে একটা জিনিস খাইতে হয়। ওই দেশের নেতারা যে আছে এরা কি না খাইয়ে পড়বে? অবৈধ দোকান যারা দূর করে বসছে, যেটা সিটি কর্পোরেশন ম্যানেজার বলতে পারতো সিটি নেই করতেছে, কারণ এলাকার খোলাপাট যে আওয়ামী লীগের নেতা আছে, এখন আপনার বাকি আমি খাইতে পারবো জায়গায়? এরা যদি আগে দুটো দোকান আমি যদি না পাওয়া পরে কিন্তু আমার গুলি করে দেবে, আমি কি করবো? গাবতলী বাস টার্মিনালে কাজ করতে গেলে তালাশ টিমের কাছে যার নামটি সবচেয়ে বেশিবার বলেছে মানুষ, তিনি স্থানীয় সংসদ সদস্য। আসলেই কি তিনি এসবের সাথে সংশ্লিষ্ট? দূরে থেকে কেউ বলতেই পারে, আমাকে প্রমাণ দেন যে ওই লোকটা, এই লোকটা বলছে, তাহলে আমি তাকে বলে দিই পরিষ্কার যে আমি নাই। নেওয়ার ওইখানে কি নেওয়ার আছে? বছরে 1-2 কোটি হবে না আমার এত কম টাকায় ভাই আমার হবে না। আমার বড় ভাই টার্মিনাল গুরুহাটের সাথে জড়িত 40 বছর ধরে। তিনি অবশ্য তালাশ টিমকে খুশিই রাখতে চান। জি না, না না না, এটা রেখ না, এটা আমাদেরই নেই। ছোট ভাই হিসাবে একটা বাস টার্মিনাল মানে শুধু লাখ লাখ মানুষের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা নয়, আরো অনেক শকুন চোখ থাকে সেই সব যাত্রীদের দিকে। যে একবার পাল্লায় পড়ে সেই বুঝে। এই টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 লাখ মানুষ যাতায়াত করে। কেউ ঢাকায় আসে, কেউ ঢাকা ছেড়ে যায়। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়। টার্মিনালের উল্টো দিকে যাত্রীদের নিরাপত্তা তল্লাশি চলছে। তল্লাশি দলের কয়েকজনের মধ্যে একজন পুলিশ সদস্য, কিন্তু বাকিরা কারা? তারাও কি পুলিশ? পাশেই কয়েকজন পুলিশ সদস্য গল্পে ব্যস্ত। তল্লাশি চলছেই, শরীর সহ মানিব্যাগ, মোবাইল পর্যন্ত। সন্দেহ হলে বা নিরাপত্তার খাতিরে পুলিশ তল্লাশি করতেই পারে, কিন্তু সাথে অন্যরা কারা সেটা বোঝা যাচ্ছে না। আপনি কি পুলিশের লোক? সোর্স। যারা এতক্ষণ পুলিশের সাথে থেকে যাত্রীদের তল্লাশি করছিল তারা কেটে পড়েছে। যেসব পুলিশ সদস্য গল্প করছিল তারা চলে এসেছে। সোর্স ওরা ওইভাবে সোর্স না, আর আমরা ওইভাবে চেক করে না। এখন প্রশ্ন হলো, পুলিশের সোর্স যাত্রীদের তল্লাশি করতে পারে কিনা? চেক করার প্রয়োজন নেই। আরো অনেক যাত্রী জড়ো হয়েছে। ওনাদের পোশাক ছাড়া আর কি, ওনাদের সঙ্গে মনে হয় উনি আমাদের মাত্র ডাক দিছে, আপনাদের দেখা আর কি একজন ওনারা ধাক্কা দিয়ে সরাই দিছে, পরে আর কি আমরা বললো যাও গা। আরো একটা ঘটনার কথা বলা হয়নি। অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা চুয়াডাঙ্গা থেকে ঢাকা এসে টার্মিনালের টাকা আদায়কারীদের খপ্পরে পড়া একজন সাইদুর রহমানকে দেখেছিলেন। সেখানেই কিন্তু শেষ হয়ে যায়নি ঘটনা। তালাশ টিমের কাছ থেকে চলে যাবার পর আবারও তাদের খপ্পরে পড়ে সাইদুর। একজন আসলো গলাবাজি করতে। সমস্যা কি? তার কাছ থেকে যে টাকা চাচ্ছেন কিসের? কিসের টাকা চাইছে? আমার তো 400 টাকা দিয়েছে। কি কারণে 400 টাকা দিয়েছে? মালের ভাড়া দিয়েছে 400 টাকা। উনি বাসে করে নিয়ে আসছে টিকিট কেটে। সেটা বলেন। আইসের কোনটা? আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গাতে কি মাল এটা? এটা কার্টুন। কি মাল? এটা টাওয়ারের মাল। কি পরিচয় এই ব্যক্তির? আমি টার্মিনাল রিজার্ভার। টিবা এন্টারপ্রাইজের কার্ডটি 2006-2007 অর্থ বছরের ইজারা নেওয়ার সময়ের। এত বছর পরেও সেই কার্ডেই চাঁদাবাজি চলছে। টার্মিনাল জায়গাটা আসলে অদ্ভুত। প্রভাবের বলয় তৈরি করতে পারলে উপার্জনের উৎসের অভাব নেই সেখানে। কেউ বৈধতার গণ্ডির বাইরে গিয়ে উপার্জন করছে, কেউ বা তাতে সায় দিয়ে উপার্জন করছে, কেউ সেবা বা মানব উন্নয়নের দোহাই দিয়ে উপার্জন করছে, কেউ বা যাত্রী হয়রানি করে উপার্জন করছে। টার্মিনালে নিজেকে সামলে রাখুন, এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv। এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন।
কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।